স্টুডেন্টস এবং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট টপিকের উপর ভিডিওটা করতে চাইছি। এই ভিডিওটা রিলেটেড টু আমাদের আগের ভিডিও, যেইটাতে আমি আলোচনা করেছিলাম যে ফিজিক্স আমরা কেন পড়বো, বা ফিজিক্সে ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন বা ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়াল রিজনটা কী, এবং তার ফিজিক্স বা ফিজিক্যাল রিলেশন কীভাবে আসছে, এবং বাস্তব জীবনে তার কী রিলেশন, সেটার সাথে একটু কোরিলেশন দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে একটা ছোট্ট উদাহরণ দেখাবো। আমরা সবাই জানি যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট এগুলো ভেক্টরে পড়ানো হয় অনেকের ক্ষেত্রে, এবং আমারও স্টুডেন্ট অবস্থাতে মনে এসেছিল যে ডট প্রোডাক্ট করে কী লাভ হচ্ছে, বা ক্রস প্রোডাক্ট শিখে আমরা আলটিমেটলি কী গেন করতে পারবো, এর প্রমাণ কোথাও কেন দেওয়া থাকে না, এবং এ ডট বি সমান এবি কস থিটা কেন হয়, বা এ ক্রস বি সমান এবি সাইন থিটা কেন হয়। তো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ কনফিউশন। তো একটা ছোট্ট উদাহরণ দেখাবো, যে এখানে দেখো ডট প্রোডাক্ট মানে আমি অলরেডি লিখেই রেখেছি যে বিভিন্ন এক্সপ্রেশন হতে পারে। এটা একটা র্যান্ডাম ভেক্টর এফ ডট এস, আমরা জেনে থাকি যে এফ ইজিক্যাল টু ফোর্স, জেনারেলি বেশিরভাগ বই এটাই লেখা থাকে। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যখন বলবো সেখানেও আমরা পাবো এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, এটা ম্যাগনেটিক ফ্লাক্সের এক্সপ্রেশন। কিন্তু যখন এই ফর্মুলাটা আমরা পড়ি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, তাহলে এখান থেকে এটা আসছে কি করে? এটা কি অ্যাকচুয়ালি আদৌ কোনো প্রমাণ আছে, বা এটার কি তোমার কোনো কারণ আছে যে এটা এইভাবে কেন ডিফাইন করলাম, বা কীভাবে এলো? আইদার এটা ডিফাইন করা হয়েছে বা এটা প্রুভ করে আনা হয়েছে, যে কোনো দুটোর মধ্যে একটা হবে। এবার আমরা কখন ডিফাইন করি সেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। ফিজিক্সে বা ম্যাথামেটিক্সে আমরা কোনো লার্জ এক্সপ্রেশনকে শর্টেন করতে চাই। কেন করতে চাই? কারণ আরও যখন ডিফিকাল্ট প্রবলেম আসবে, সেগুলোর থেকে আরও ফার্দার ডিফিকাল্টিসগুলো যখন বাড়তে থাকবে, তখন বড় বড় এক্সপ্রেশন দিয়ে আমাদের ম্যাথ করা অনেক অসুবিধে এবং অলমোস্ট ইম্পসিবল। তো সবসময় বড় বড় এক্সপ্রেশনকে ফিজিক্সে বলো বা ম্যাথে বলো আমরা শর্টেন করতে চাই। তো এখানে আমি এই প্রমাণটাও দেখাতে পারি, ঠিক আছে? ভিডিও বড় হয়ে যাবে, তাই খুব ইজি প্রমাণ। এফ ডট এস প্রমাণ ঠিক বলবো না, এর লজিক্যাল রিজনিংটা আলোচনা করতে চাইছি যে এর কারণটা কী, ঠিক আছে? আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট এস। আর যদি আরও বেসিকে চলে যাই, তোমরা 10th লেভেলে পড়েছো কাজ ইকুয়ালস টু বা কার্য ইকুয়ালস টু ফোর্স, এবং ফোর্সের ভূমিকা স্মরণের পরিমাণ, এটার গুণফল। এখানে কিন্তু ভেক্টরের কোনো কনসেপ্ট ছিল না, কিন্তু এখন আমাদের ভেক্টরের কনসেপ্টটা জানতে হবে। এখানে একটা সিম্পল এক্সাম্পল কী নেওয়া হয়েছে, যে এখানে একটা দেখো ফোর্স আমি র্যান্ডম ডিরেকশন দেখিয়েছি। এই ফোর্সটা তোমার ডিফারেন্ট ফরম্যাটে দেওয়া থাকতে পারে। ফোর্সের মান 10 নিউটন, এবং ফোর্সের ডিরেকশনটা কী আছে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আইদার তোমাকে ইউনিট ভেক্টর দেওয়া থাকবে, বা ইটসেলফ ফোর্সকে ভেক্টরের ফরম্যাটে দেওয়া থাকবে, বা ফোর্সটাকে দুটো এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি পজিশন ভেক্টর জানা থাকে সেটাও আমরা বের করে নিতে পারি। এখন আমাকে বলেছে যে এই ফোর্স ফিল্ডটা দেওয়া আছে, এই দিক বরাবর ফোর্স কাজ করছে। যে কোনো দিকে তোমরা যে কোনো দিকে বলবো না, যে কোনো জায়গায় দেখাতে পারো দিক পরিবর্তন না করে, ঠিক আছে? এটা হচ্ছে ফোর্স ফিল্ড, ঠিক আছে? এই ফোর্স ফিল্ডের জন্য আমাদের এই যে রাস্তাটা দেখানো আছে, দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তাটাতে একটা চ্যানেল করা আছে। ধরো তোমরা এটাকে কি বলবো, চ্যানেল গ্রুভ বা স্লট। এই স্লটের মধ্যে দিয়ে একটা বল মুভমেন্ট করছে এই ফোর্স ফিল্ডের জন্য। এবার বলটা তো এদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা স্লট করা আছে বা গ্রুভ করা আছে, এর বাইরে বেরোতে পারবে না। তাই এর কনস্ট্যান্ট একটা মোশন হচ্ছে কোন দিক বরাবর? এই আই থেকে এফের দিক বরাবর। আই মানে ইনিশিয়াল পজিশন, আর এফ মানে ফাইনাল পজিশন। এখন আই এফটাকে আমি একটা নাম দিয়েছি এস ভেক্টর, ঠিক আছে? এস ভেক্টরের দিক হচ্ছে এই দিকে। এখন আমাদের বের করতে হবে ওয়ার্ক ডান। মানে আমরা কি জানি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ধরো আমরা ভেক্টরের কোনো কনসেপ্ট জানি না এই মোমেন্টে, তাহলে ভেক্টরের কোনো কনসেপ্ট জানি না, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমরা প্রিভিয়াস বা বেসিক স্ট্যান্ডার্ডে কী পড়ে এসেছি, ওখানে ডাইরেকশন কিছু দেওয়া থাকতো না, বা সোজাসুজি বলে দেওয়া থাকতো যে ফোর্স এত নিউটন এবং তার অভিমুখে এত ডিসপ্লেসমেন্ট হলো। কিন্তু এখানে দেখো সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিন্তু আলাদা। এইবার এটাকে যদি আরও সিম্পলিফাই করতে চাই, নিচের ছবিটা দেখো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এস, আর এইটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। তাহলে আমরা ভেক্টর কনসেপ্ট ধরে নিলাম এখনও জানি না, তাহলে কীভাবে আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বের করে ওয়ার্ক ডানটা বের করবো? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা কীভাবে বের করবো? জেনারেল কনসেপ্ট এবং ভেরি বেসিক কনসেপ্ট, যে আমরা স্মরণটা এদিক বরাবর আছে, আমরা তাহলে কি করব? ফোর্সটাকে ভাঙার চেষ্টা করব। কিভাবে ভাঙবো? যে ঠিক আছে, যে স্মরণ এই দিকে হচ্ছে ভালো, কিন্তু কেন হচ্ছে? তাহলে নিশ্চয়ই এই দিক বরাবর ফোর্সের তো একটা প্রভাব আছে। যারা ভেক্টর পড়েছো নিশ্চয়ই পড়েছো, যারা 10th লেভেল থেকে 11 অলরেডি উঠে গেছো বা 12-এ পড়ছো, ভালোভাবে ভেক্টর জানো যে কম্পোনেন্ট মানে হচ্ছে প্রভাব, ঠিক আছে? ইফেক্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে প্রভাব বা ইফেক্ট কার? ভেক্টরের। এটা আমি আমার এই সিরিজের ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে কম্পোনেন্টের কনসেপ্ট কেন দরকার হয়েছে।
আমি খুব কমপ্লেক্সে যাচ্ছি না, খুব ইজিলি আমরা ভাবতে পারি যে কম্পোনেন্ট সবাই জানে, কিন্তু এর অ্যাকচুয়াল ফিলিংটা আনতে গেলে তোমাকে ভাবতে হবে যে কম্পোনেন্ট মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশানে ভেক্টরের কী প্রভাব আছে। তাহলে এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছে আর সরণ হচ্ছে এই দিক বরাবর, তাহলে নিশ্চয়ই বাই ইয়োর ইনটিউশন বা বেসিক নলেজ, জেনারেল নলেজ, আমি বলতেই পারি যে এই দিক বরাবর ভেক্টরের একটা অবশ্যই প্রভাব আছে। তো সেই প্রভাবটা কীভাবে বের করবো, তার জন্য আমাদের জিওমেট্রির সাহায্য নিতে হবে। তাহলে ফোর্সের এটা আমি অ্যাকচুয়াল গ্রাফিক্যাল তুমি করতে পারো, তার জন্য স্কেল টু স্কেল এখানে মেজারমেন্ট নিতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে অ্যাকচুয়াল স্কেল টু স্কেল মেজারমেন্ট নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমাদের শুধু মানটা জানলে হলো, F = 10 নিউটন জানা আছে। তাহলে ডিসপ্লেসমেন্টের দিকে আমি কি করে ওর প্রভাবটা বের করব, কীভাবে প্রভাবটা বের করব? তাহলে আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সম্বন্ধে জানি, শুধুমাত্র পারপেন্ডিকুলার নয়, অবলিক কম্পোনেন্টও হতে পারে। তুমি ভেক্টরকে ইচ্ছা মতো ভাঙতে পারো, ট্রায়াঙ্গেল ল স্যাটিসফাই করলেই হলো। এইখানে তাহলে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট ভাঙলাম আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট ভাঙলাম, তার ফলে এই দিক বরাবর এফের একটা মান পাবো, এই দিক বরাবর একটা এফের মান পাবো। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, এই ফোর্সটার এই দিক বরাবরও যেমন একটা প্রভাব আছে আর ভার্টিক্যাল দিক বরাবরও একটা প্রভাব আছে। এখন স্বভাবত একটা কোশ্চেন আসতে পারে যে স্যার F1 যে ভার্টিক্যাল প্রভাব, এই প্রভাবের জন্য তো কোনো মুভমেন্ট হচ্ছে না, কী করে হলো এটা? তাহলে এটা আমি ছবি দেখলে বুঝতে পারবো। এখানে আমি কি লিখেছি, কনস্ট্যান্ট মোশন, মানে এটা স্লট করা আছে, দুদিকে হচ্ছে কি দেওয়াল করা আছে, এদিকেও যেতে পারবে না। তাহলে এসটা বা এই এস ডিসপ্লেসমেন্টটা শুধুমাত্র এদিকেই হতে চায় না, বরঞ্চ ভার্টিক্যাল দিকেও কিছুটা হতে চায়, কিন্তু পারছে না, কারণটা হচ্ছে কনস্ট্যান্ট করা আছে বা এদিকটা বাধা আছে। এবার এই দিক বরাবর আমরা যদি ফোর্সের ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের ওয়ার্ক ডান বেরিয়ে আসবে। তাহলে এই পারপেন্ডিকুলার এই ভ্যালুটা বের করো, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এফ, এটা হচ্ছে থিটা, তাহলে এই দিক বরাবর কী আসবে, এফ কস থিটা। তাহলে এই দিকটা যে এফ কস থিটা বেরোলো তার দিক আর এসের দিক দেখো একই, এটা হচ্ছে এফ কস থিটার ডাইরেকশন, এটা হচ্ছে এসের ডাইরেকশন। এখন তাহলে আমরা যে সূত্রটা পড়েছি, ফোর্স ইনটু ফোর্সের অভিমুখে বস্তুর সরণ, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে আর কোনো বাধা থাকলো না। তাহলে এখন ইজিলি আমরা W = F ইনটু সরণ করতে পারি, কোন সরণ, ফোর্সের অভিমুখে সরণ, এটা যাতে সবসময় মাথায় থাকে। তাহলে আমরা কিন্তু এই F.S এখনও ধরো আমি জানি না, আমি কিন্তু বেসিক কম্পোনেন্টের কনসেপ্ট দিয়ে আমি W = F cos θ ইন্টু এস অলরেডি পেয়ে গেছি, আমি ধরলাম এটাকে জুল, ঠিক আছে। এবার এটা এফএস cos θ বলতে পারি। এবার কি আসছে, এরকম এফএস cos θ বা এরকম প্রমাণ আমি যখন করব, তোমাকে এর আগের পেজেই দেখালাম, দেখো যে বিএস, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, ই মানে ইলেকট্রিক ফিল্ড, E.S কী পাবো, ES cos θ, ঠিক আছে। এসটা হচ্ছে কোনো সার্টেন এরিয়া আর ইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমরা যখন বাস্তব জগতের বিভিন্ন প্রবলেম ফেস করছি তখন কিন্তু এই cos θ আসছে আর দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা জানতে হচ্ছে। তাই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমাদের কাজে লাগছে বিভিন্ন প্রবলেম করতে গিয়ে, যেমন আমরা F × S × cos θ লাগলো, BS করতে গিয়ে BS cos θ কাজে লাগবে। তাহলে আমরা দেখছি দেয়ার আর সিমিলারিটি ইন সলভিং ডিফারেন্ট রিয়েল লাইফ বেসড প্রবলেম। তাহলে এই সিমিলারিটিগুলোকে আমরা একটা নিয়মে আবদ্ধ করতে চাইছি, এই জন্যই ডট প্রোডাক্টের কোনো প্রমাণ থাকে না। বোঝা গেল? আরেকবার বলছি যে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই AB cos θ, BS cos θ, FS cos θ, ES cos θ এই ধরনের সিমিলার এক্সপ্রেশন আমরা পাচ্ছি। তখন কি করা হলো, তাহলে এটাকে একটা জেনারেলাইজ করা যাক, এবং যেহেতু দুটোই ভেক্টর থেকে আসছে, দেখো ES এই দুটো কিন্তু মানে অরিজিনালি ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এদের গুণফলটা স্কেলার। তাহলে একই ধরনের ট্রেন্ড এরা এখানে কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে, এটা ইলেকট্রিক ফ্লাক্স, এদের গুণফলটা হচ্ছে স্কেলার, কিন্তু এদের ইন্ডিভিজুয়ালি দে আর ইটসেলফ ভেক্টর। এটাও সেম, এটা স্কেলার কিন্তু এটা ভেক্টর। তখন একটা নর্মাল আমরা কনক্লুশন টানলাম যে দুটো ভেক্টরের গুণ করে স্কেলার আসতে পারে, এবং সেটার নাম দিলাম ডট প্রোডাক্ট, এবং তাকে কীভাবে এক্সপ্রেস করলাম, F.S। এখানে রকেট সায়েন্স কিছু নেই, খুব সিম্পল, একটা ট্রেন্ড ফলো করলাম, দেখলাম যে ওদের ফলাফল স্কেলার আসছে, এবং কী কী দরকার হচ্ছে, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আর ওদের মানটা দরকার হচ্ছে। তাহলে আমি F.S না জেনেও কিন্তু প্রবলেম সলভ করতে পারি। তার জন্য আমরা কী করবো, ছবি আঁকবো, কম্পোনেন্ট টানবো, ঠিক আছে, তার অভিমুখের কম্পোনেন্টটা বের করতে হবে, এসের অভিমুখে কম্পোনেন্ট বের করতে হবে, না হলে আমি W = F × S ফেলতে পারবো না। কিন্তু যদি আমি এই ফর্মুলাটা কাজে লাগাই, এই অ্যাব্রিভিয়েশনটা জানা থাকে, তাহলে কিন্তু ডট প্রোডাক্টের সাহায্যে আমরা ওয়ার্কডানটা ভেরি ইজিলি উইদাউট ড্রয়িং এনি পিকচার আমরা কিন্তু এর ফলাফল বের করতে পারবো, আমরা প্রবলেম সলিউশন করলে বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ম্যাথামেটিক্যাল অ্যাব্রিভিয়েশনগুলো, এটা তো খুব সিম্পল একটা এক্সাম্পল, আরও কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কাজে লাগে। এটাই হচ্ছে ফিজিক্সের
মানে বৈশিষ্ট্য, এটাই ফিজিক্স পড়ার আনন্দ। তবে ভালো থাকো, সুস্থ থাকো।